জয় ঠাকুর। শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি দ্বিতীয় খণ্ডের অন্তর্গত তীর্থ পর্যটন এই অধ্যায় থেকে আজ আমরা 28তম দিন পাঠ করছি। আজ পাঠ করছি পৃষ্ঠা সংখ্যা 159, পর্ব 257। এর আগের দিনের পাঠে আমরা দেখেছি যে মথুর বাবু এক সুন্দর তরী সাজিয়েছেন নৌকা বিহারের জন্য, গঙ্গায় ভ্রমণের জন্য। তাতে ঠাকুরকে নিয়ে সুন্দরভাবে হাওয়া খাচ্ছেন, বিকালের দিকে ঘুরে বেড়াচ্ছেন। এইগুলো আমরা এর আগের দিন পাঠে দেখেছি। আজ আমরা আর একটি খুব উল্লেখযোগ্য ব্যাপার দেখব ঠাকুরকে নিয়ে এই নৌকাতে বেড়াতে বেড়াতেই অন্য একটি ঘটনা, যেটি আমরা গৌরাঙ্গ দেবের অবতারত্বের প্রমাণ স্বরূপ ঠাকুরের মুখ থেকে শুনতে পাই। ভোগে যোগে পরিপূর্ণ মথুরের ন্যায় কুত্রাপি কখনো না হি জন্মিল ধরায়। মায়ের ইচ্ছায় যেন ঢালিত ঠাকুর, মায়ের ইচ্ছায় যেন চালিত ঠাকুর, প্রভুর ইচ্ছায় তেন এখানে মথুর। নবদ্বীপ অভিমুখে চলিল তরণী, গৌরাঙ্গ দেবের যেথা জন্মলীলা ভূমি। ঠাকুর যেমন মায়ের ইচ্ছায় চালিত হন, তার নিজের কোনো ইচ্ছা নেই। এখন যেন মথুরবাবু সেরকম হয়েছেন, সম্পূর্ণ রকম ঠাকুরের ইচ্ছায় চালিত হন, তার নিজের কখনো কোন রকম কিছু জোর থাকে না আর। কেননা ভোগে যোগে পরিপূর্ণ। এখন মথুরবাবু যেমন ভোগ করেছেন, তেমন যোগের ক্ষেত্রেও তিনি এখন আর কোনো অংশে কম নয়। ঠাকুরের সঙ্গে থেকে থেকে তিনি এখন ঠাকুরেরই পরবশ হয়ে গিয়েছেন। এইবার তার তরণী চলল নবদ্বীপের দিকে। নবদ্বীপে যেখানে গৌরাঙ্গ দেবের জন্মলীলা ভূমি। দিন রাত্রি অনুক্ষণ শয়নে স্বপনে, হৃষ্টান্তর ভক্তবর বাবার যতনে। মধুর সম্বন্ধ রসে ভুলিয়াছে সব, উঠিতে বসিতে মাত্র বাবা বাবার। পবিত্র অম্বু ভাগীরথী আনন্দে উথলা, খেলিছে নাচিছে তনু তরঙ্গের মালা। বক্ষেতে ধরিয়ে সেই অভয় চরণ, জীব উদ্ধারিতে তার যেখানে জনম। ধীর মন্দ সমীরণ ধীরে বহে বাড়ি, ধীরে দুলাইয়ে অঙ্গ ধীর চলে তরি। ধীর স্থির একেবারে ঘাটের সমীপ, তীর স্থিত যেইখানে তীর্থ নবদ্বীপ। শ্রীপ্রভুর পূর্বেকার আদিম ধারণা, সন্দেহ গৌরাঙ্গ দেব অবতার কিনা। পুরাণ কি ভাগবতে নাহি কোনো তত্ত্ব, সন্দেহে দোলায়মান মিথ্যা কি এ সত্য। নবদ্বীপ আগমনে মিলিবে নিশ্চয়, দর্শন গৌরাঙ্গের যদি সত্য হয়। সেই হেতু বর্তমানে হেথা আগমন, এখানে সেখানে ধামে তত্ত্ব অন্বেষণ। গৌরাঙ্গ উপাসক বহু গোস্বামী এখানে, মতিরতি ভক্তি ভারী গৌরাঙ্গ চরণে। কাঠের বিগ্রহ মূর্তি মন্দিরে স্থাপনা, ভক্তি ভরে সেবা রাগ পূজা উপাসনা। প্রতি গোস্বামীর ঘরে প্রভুর গমন, যদি কোথা মিলে দেব ভাবেরও লক্ষণ। ঠাকুরকে নিয়ে মথুরবাবু চলেছেন নবদ্বীপে, যেখানে গৌরাঙ্গ মহাপ্রভুর জন্মস্থান। ঠাকুর আগে থেকেই মনে একটু সন্দেহ ছিল ঠাকুরের, কেননা ভাগবত পুরাণ ইত্যাদি কোথাও গৌরাঙ্গ দেবকে অবতার বলে বর্ণনা নেই এবং সেরকম কোনো তত্ত্বও নেই। তাই তিনি সত্যি অবতার কি, এই প্রশ্ন ঠাকুরের মনে ছিল। তাই তিনি এই যে নবদ্বীপ এবারে যাচ্ছেন, তার ইচ্ছা ছিল সেইখানে যখন যাচ্ছি সেইখানের নানান জায়গা ঘুরে এইটুকু প্রমাণ করার চেষ্টা করব যে আমার এই সন্দেহ সত্য না কি মিথ্যা। নবদ্বীপে গেলে যদি গৌরাঙ্গ দেব সত্যি সত্যি অবতার হন, তার কিছু না কিছু দর্শন মিলবেই, তিনি কিছু না কিছু ভাবে এখানে প্রমাণ দেবেই। সেই জন্য নবদ্বীপে পৌঁছে তিনি প্রত্যেক গোস্বামীর বাড়িতে যান। সেইখানে গিয়ে দেখেন যে কাঠের প্রত্যেক গোস্বামী তাদের বাড়িতে বা তাদের মন্দির স্থাপনা করে সেখানে কাঠের বিগ্রহের মূর্তি স্থাপনা করে রেখেছেন এবং ভক্তি ভরে সেই গৌরাঙ্গ দেবের পূজা উপাসনা ইত্যাদি করছেন। সমস্ত জায়গাতেই ঠাকুর গিয়েছেন, তন্ন তন্ন করে খুঁজছেন যদি কোনো অবতারত্বের প্রমাণ পাওয়া যায়, যদি তিনি অর্থাৎ গৌরাঙ্গ দেব কোন রূপে তাকে দেখা দেন এবং ঠাকুরের মনে এই সত্য বলে ধারণা হবে যে হ্যাঁ তিনি সত্যিই অবতার ছিলেন। কিন্তু সেটি হলো না। ক্ষুণ্ণ মনে প্রভুদেব বিফল প্রয়াসে,
তরি যেথা উপনীত প্রীত মানসে। যেখান থেকে ঘাটে নেমেছিলেন, নেমে নবদ্বীপের প্রতি গোস্বামীর বাড়ি বাড়ি গেছিলেন, গিয়েও তেমন কিছু উদাহরণ পেলেন না। তারপরে মনক্ষুণ্ণ হয়ে ভগ্ন মনোরথে তিনি আবার বিফল হয়ে যেন ফিরছেন, এরকম ভাবে মনমরা হয়ে ফিরে এসে যেখান থেকে নৌকা থেকে নেমেছিলেন সেইখানে আবার নৌকায় উঠলেন, উঠে ফিরে আসতে শুরু করেছেন। কি আশ্চর্য শুনো কথা অবাক কাহিনী, প্রতি আগমনে যবে ছাড়িল তরণী। অদূরে গঙ্গার গর্ভে তরণী যখন, সে সময়ে খোলা চোখে হয় দর্শন। কিশোর বালকদ্বয় অপূর্ব মূরতি, সোনার বরণ অঙ্গে শিরে ভাতে জ্যোতি। ঊর্ধ্বে হস্ত উত্তোলন সহাস্য বদনে, শ্রীপ্রভুর মুখ চেয়ে আসিছে বিমানে। তখন ঠাকুর কিবা ভাবেতে মাতিয়ে, এলো রে এলো রে বলে উঠিল চেঁচিয়ে। বলিতে বলিতে কথা কিশোরের দয়, ঠাকুরের শ্রীদেহেতে লীন রূপে লয়। আপনে আপনি গত তখনই গোসাই, জড়বৎ সমাধিস্থ বাহ্য বোধ নাই। বিরাট আলয় যেন ঠাকুরের দেহ, নাম রূপ জগতের সম্মিলনা গৃহ। যাবতীয় দৃষ্টরূপ দেহে লীন পায়, বিরাট বিগ্রহ তনু রামকৃষ্ণ রায়। নৌকা ঘাট থেকে ছেড়ে দিয়েছে, তারা ফিরে আসছেন। যেই মাত্র নৌকা গঙ্গার খানিকটা ভেতরের দিকে এসেছে, তখনই খালি চোখেই ঠাকুরের দিব্য দর্শন হলো। তিনি দেখলেন সোনার বর্ণের দুই ছেলে, কিশোর বয়স, তারা হাত উপর দিকে তুলে আকাশে উড়ে উড়ে আসছে এবং তাদের মুখ চোখ এত সুন্দর লাগছে দেখতে। ঠাকুরের কাছে যারা দুহাত ধরে এগিয়ে আসছে, ঠাকুর তখন ভাবে মেতে উঠেছেন, এলো রে ওই এলো রে বলে চেঁচিয়ে উঠেছেন। বলতে বলতে সেই দুই মূর্তি এসে ঠাকুরের দেহে লীন হয়ে গেল, আর ঠাকুর তার বাহ্য জ্ঞান হারিয়ে ফেললেন, সমাধিস্থ হলেন। কেননা ঠাকুরের দেহ হচ্ছে এই এক বিরাট আশ্রয়, বিরাট আলয়। বিরাট আলয় যেন ঠাকুরের দেহ, নাম রূপ জগতের সম্মিলনা গৃহ। যাবতীয় দৃষ্ট রূপ দেহে লীন পায়, বিরাট বিগ্রহ তনু রামকৃষ্ণ রায়। একদম শেষে গৌরাঙ্গদেব দেখিয়ে দিলেন, হ্যাঁ তিনি অবতার ছিলেন, ঠাকুরও সমাধিস্থ হলেন। আজকের পাঠ এতটুকুই। জয় ঠাকুর, নমস্কার।